ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। আজকে আমরা শুনব লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা নিতিন মাসির সমগ্র থেকে জোনাথনের বাড়ির ভূত গল্পটির তৃতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি। লালবাজার থেকে বেরিয়ে মিতিন বলল, কিরে, টায়ার্ড লাগছে? আজ দুপুরে শ্রান্ত হওয়ারই কথা। জোনাথন মাইকেলের বাড়ি থেকে ফিরেছিল প্রায় 12টায়। স্নান খাওয়ার পর কতটুকুই বা জিরোনোর অবকাশ পেয়েছে। 3টে বাজতে না বাজতেই তো আবার বেরিয়ে পড়া। তবুও মিতিন মাসির সঙ্গে থাকা মানে ক্লান্তি ফ্লান্তি সব ভ্যানিশ। টুপুর বলল, কেন, আর কোথাও যাবে? ভাবছি। কোথায় গো? উৎপলবাবুদের বাড়ি? না, আজ ওখানে গিয়ে লাভ নেই। বারে, দুপুরে উৎপলবাবু ফোন করে বললেন চেয়ার টেয়ার সব সরিয়ে দিয়েছেন। তারপর কি হয় বিকেল সন্ধে একটু সরেজমেন করে এলে হতো না? তার মানে তুই মাইকেলের বাড়ি যাওয়ার কথা বলছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উৎপলবাবুদের বাড়ির কথাও বলেছি। তুমিই তো বলেছিলে যে ওখানেও একবার যাওয়া দরকার। কিন্তু উৎপলরা তো এখন জিমনাসিয়ামে। তবুও বাড়িতে কেউ না কেউ তো আছেই, অন্তত কুকুরটার জন্যে। বলা যায় না, অনেকে তো কুকুরকে একা একা অভ্যেসও করিয়ে দেয়। তবুও চান্স নিতে দোষ কি? যদি কেউ থাকে, ফাঁকায় ফাঁকায় উৎপলবাবুদের বাড়িটা একটু ঘুরে নেওয়া যাবে। না রে, দুটো মাইনাস পয়েন্ট আছে। প্রথমত, যে থাকবে সে অচেনা লোককে যে ঢুকতে দেবে এ সম্ভাবনা কম। দ্বিতীয়ত, যে কারণে তুই যেতে চাইছিস, অর্থাৎ উৎপল মীর্ণা সম্পর্কে নিশ্চয়ই সামান্য হলেও তোর সংশয় জেগেছে, সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ বারবার জানিয়ে না গেলে ওরা আমাদের মনোভাব টের পেয়ে যাবে। তার চেয়ে বরং ওদের বলে কই না হয় এক সময়। যা ভালো বোঝো। কিন্তু যাবেটা কোথায় এখন? এদিকের কাজগুলো সব মিটিয়ে ফেলি বল। সুরজমলের বাড়িটাই একটু ছুঁয়ে যায়। রোজ রোজ তো আর কম্পিউটার ক্লাস ডুব মারতে পারবো না। কাছেই বিবাদীবাগের মিনি বাস স্ট্যান্ড। কথা বলতে বলতে দুজনে এসে দাঁড়িয়েছে যাত্রীদের লাইনে। সবে ভেঙেছে অফিস পাড়া। জনস্রোত গাঢ় ক্রমশ। শেষ বিকেলের আলো এসে পড়েছে উঁচু উঁচু বাড়িগুলোর মাথায়। লাল দিঘির টলটলে জলে নীল আকাশের ছায়া। আলো আর ছায়ায় মাখামাখি হয়ে ডালহৌসি পাড়া এখন ভারী মায়াবী। ভিড় আর কলরোল সত্ত্বেও। মিতিন কবজি উল্টে ঘড়ি দেখে বলল, না, আজ আর সময় নেই। থাকলে আমিও তোকে কলকাতার একটা দুটো অ্যান্টিক পিস দেখিয়ে দিতে পারতাম। কি গো? এখান থেকে 100 গজ দূরে ব্রিটিশদের তৈরি প্রথম কেল্লাটার নিদর্শন আছে। ওই জিপিওর সামনের ফুটপাথেই লোহার পাত আছে একটা। ওটাই ছিল কেল্লার সীমানা। সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করে ফোর্টটাকে ধ্বংস করে দিয়েছিলেন। তারপর ধর এখান থেকে হাইকোর্ট যেতে হলে পড়বে সেন্ট জোন্স চার্চ। জানি জানি জানি, ওখানেই তো জোব চার্নকের সমাধি, তাই না? ভেতরে গিয়ে কখনো দেখেছিস সমাধিটা? না। খুব ইন্টারেস্টিং লাগে। জোব চার্নকের কবরের ওপর একটা সমাধি সৌধ আছে। তৈরি করে দিয়েছিলেন জোব চার্নকের বড় জামাই চার্লস আয়ার। জোব চার্নকের 3 মেয়ে ছিল, মেরি, এলিজাবেথ আর ক্যাথরিন। 3 মেয়েই মারা গিয়েছিল কলকাতায়। তার মধ্যে বড় আর ছোটকে কবর দেওয়া হয়েছিল বাবার পাশে। শুধু তাই নয়, ওই গির্জারই এক কোনায় পড়ে আছে হলওয়েল মনুমেন্ট। সিরাজদৌল্লা নাকি এক রাত সাহেব মেমকে ওই অন্ধকূপে পুড়ে মেরে ফেলেছিলেন। এমন একটা অপবাদ দিয়ে ওই হলওয়েল তৈরি করেছিলেন এই মনুমেন্ট। সুভাষ বোসের আন্দোলনের ফলে ব্রিটিশরা মনুমেন্টটা সরিয়ে দিতে বাধ্য হয়। এখনও ওই মনুমেন্টের গায়ে না সাহেবদের লেখা মিথ্যেগুলো জল জল করছে। আরও বোধহয় কিছু বলার ইচ্ছে ছিল মিতিনের। তার আগেই পরপর 2টো বাস এসে গেছে। প্রথমটায় জায়গা হলো না, তবে পরেরটা জানালার ধারে সিট পেয়ে গেল টুকু। এবং যাত্রী ঠাসা বাস মিনিট 20-25-এর মধ্যে পৌঁছে গেল ক্যামাক স্ট্রিটের মুখে। রিগাল প্রপার্টিজে অফিস খুঁজে পেতেও বিশেষ সময় লাগলো না। শান্তিনিকেতন বিল্ডিংয়ের কাছেই একটা বাড়ির 3 তলায়। ছোট্ট অফিস, কিন্তু বেশ ছিমছাম।
সন্ধে নেমে গেছে, তবে অফিসে এখনো অনেক কর্মী। কেউ বা ড্রয়িং করছে, কেউ বা হিসেবপত্র। সুরজমল অগ্নিদেবকেও পাওয়া গেল। ভিজিটিং কার্ড পাঠিয়েছিল মিতিন, প্রায় সঙ্গে সঙ্গেই আহ্বান। সুরজমলের বয়স খুব বেশি নয়, এই বছর 40। সাফারি স্যুট, চোখে রিমলেস চশমা, টেবিলে গড়াগড়ি খাচ্ছে মোবাইল, দাঁতে পাইপ চেপে আছে সুরজমল। মিঠে তামাকের গন্ধে ভরে আছে কাজ ঘেরা চেম্বারটা। সুরজমল ছাড়াও আর একজন বসে আছেন ঘরে, বয়স্ক মানুষ। দুহাত নেড়ে কি যেন বোঝাচ্ছিলেন সুরজমলকে। চোখ অর্ধেক বুজে মাথা দোলাচ্ছিল সুরজমল। মাথার পেছনেই পাশাপাশি দুটো ছবি, মা কালী আর মুক্ত কেশানন্দ। মিতিন আর টুপুরকে সামনের চেয়ারে বসতে বলল সুরজমল। স্মিত মুখে বলল, ইয়েস ম্যাম, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? মিতিন ভদ্রভাবে বলল, আসলে আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলুন না। আমি একটু প্রাইভেটলি কথা বলতে চাই। সুরজমল কি বুঝলো কে জানে, তবে এক ঝলক মিতিনকে দেখে নিয়ে তারপর বয়স্ক মানুষটিকে বলল, সো মিস্টার স্যানিয়াল, we will be meeting tomorrow. Let me study your problem and then we'll decide it, okay? ভদ্রলোক উঠে চলে গেলেন। মিতিনের চোখে চোখ রেখে সুরজমল বলল, ইয়েস। কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি মিতিন বলল, আমি মিস্টার জোনাথন মাইকেলের কাছ থেকে আসছি। নামটা নিশ্চয়ই আপনার অপরিচিত নয়? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি তো। রেসপেক্টেবল জেন্টলম্যান, বাট উইথ ফেডিং মেমোরি। আপনার সম্পর্কে মিস্টার মাইকেলের কিন্তু কিছু অভিযোগ আছে। বাড়ি ভাঙার প্রস্তাবে তিনি সম্মত নন জেনেও নাকি আপনি অন্যায়ভাবে তার ওপর চাপ সৃষ্টি করেছেন। উনি বলেছেন আমি ওর সঙ্গে দুর্ব্যবহার করেছি। ব্যবহারটা বড় কথা নয় মিস্টার অগ্নিদেব, আপনি তাকে মিথ্যে করে বলেছেন যে তিনি নাকি আপনাকে বাড়ি বেচতে সম্মত হয়েছেন। সুরজমল দুয়াক মুহূর্ত থেমে থেকে শান্তভাবেই বলল, দেখুন ম্যাডাম, আপনার কার্ড বলছে যে আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর, কিন্তু আমি আপনাকে চিনি না। আপনার প্রকৃত পরিচয় সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। সবচেয়ে বড় কথা হলো যে আমি আপনাকে আদৌ কোনো কৈফিয়ত দিতেও বাধ্য নেই। তবুও একজন ভদ্রলোক হিসেবে আপনাকে বলছি, আমি মিথ্যে বলিনি। আমার কাছে সত্যিই একটা ফোন এসেছিল। সেই ফোনে স্পষ্টভাবেই মিস্টার মাইকেল জানান যে তিনি বাড়ি বিক্রি করতে প্রস্তুত। আমি যেন শনিবারই ডিটের কাগজপত্র নিয়ে তার সঙ্গে দেখা করি। আর আমি যদি বলি যে আপনি কোনো ফোন পাননি, বানিয়ে বলছেন? বলতেই পারেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি তো আর প্রাইভেট ইনভেস্টিগেটর নই যে প্রতিটি কল টেপ করে রাখবো। তাছাড়া আপনার কাছে প্রমাণ দেওয়ার আমার কোনো বাধ্যবাধকতাও নেই। আমি যা বলছি তা অফ মাই ওন। আপনার ব্যাগে নিশ্চয়ই টেপ রেকর্ডার আছে, আপনি স্বচ্ছন্দে টেপ করে রাখতে পারেন। টুপু দেখল মিতিন মাসির মুখটা লাল হয়ে গেছে। মিতিন মাসির হয়ে সেই জিজ্ঞেস করল, আপনি কবে পেয়েছিলেন ফোনটা? গত বৃহস্পতিবার দুপুরে, এই তো এই অফিসেই। আপনি শিওর যে ওটা মিস্টার মাইকেলেরই গলা ছিল? আমি তো স্বর বিশেষজ্ঞ নই, তবে গলাটা বয়স্ক মানুষের ছিল, সামান্য কাঁপা কাঁপা। তিনি জোনাথন মাইকেল বলেই তো নিজের পরিচয় দিয়েছিলেন। মিতিন নিজেকে সামলে নিয়ে সহজ গলায় বলল, সে যাই হোক, শেষ পর্যন্ত মিস্টার মাইকেল রাজি নন দেখে আপনি তার ওপর নানা রকম উৎপাত শুরু করে দিলেন। আমি? কি উৎপাত? আপনি জানেন না? অবশ্যই না। আপনি ভূতের ভয় তৈরি করছেন না ও বাড়িতে? সুরজমলের ভুরুতে ভাঁজ পড়েও মিলিয়ে গেল। মৃদু হেসে বলল, শুনুন ম্যাডাম, কাউকে বাড়ি ছাড়া করতে হলে না ভূত টুতের ভয় দেখানোর আমার প্রয়োজন হয় না। ওই কাজটা ভূতের চেয়ে মানুষ আরও বেশি ভালো পারে। তবে ওই জমি আমার কাছে এমন কিছু লোভনীয় নয় যে তার জন্য আমি অত ঝঞ্ঝাট পোয়াবো।
সত্যি বলতে কি, আমি মিস্টার মাইকেলকে যা অফার করেছি না, তারপরে আমার বিরাট লাভ কিছু খুব একটা থাকবে না। মনে রাখবেন, তবে ওটা ব্যাক প্লট, সামনের রাস্তাটা খুবই সরু। ওখানে তো আমি আর 4 তলার বেশি তুলতে পারবো না, তুললেও সামনে অনেকটা জমি ছাড়তে হবে। আমার ইন্টারেস্ট ছিল যে পুরনো বাড়ি ভাঙলে ভালো কাঠ, বিম এসব পাওয়া যায়। ভেবেছিলাম তাই দিয়ে সামান্য কিছু মেকআপ করতে পারবো। শুধু মূল্যবান কাঠের কথাই ভেবেছেন, নাকি আরও মূল্যবান কিছুর আশা ছিল? ঠিক বুঝলাম না তো। টুপুর উৎসাহের চোটে গুপ্ত সম্পদের কথাটা বলে ফেলতেই যাচ্ছিল, অমনি মিতিন পা চিপে দিল। সুরজমালকে বলল, আমিও তো অনেক কিছু বুঝছি না। যেমন লাভ হবে না জেনেও বাড়িটার ওপর আপনার আদৌ আগ্রহ জন্মালো কেন? কারণটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? জোনাথন মাইকেলের বাড়িতে গিয়ে উত্তরটা খুঁজুন না। আমি তো আর জেচে ইলিয়ট রোডের বাড়িতে যাইনি, ওখান থেকেই প্রস্তাবটা এসেছে বলেই। কে প্রস্তাব দিয়েছে? আপনি কি মিস্টার মাইকেলের ওই কাল্পনিক ফোনটার কথা বলছেন? আরে না না, ও তো অনেক পরের কথা। তার ঢের আগেই সামওয়ান আমার অফিসে এসেছিলেন। আপনি ঠিক কার কথা বলছেন বলুন তো? প্রাইভেট ইনভেস্টিগেটর হয়েছেন মিস্টার মাইকেল, নিশ্চয়ই আপনার পেছনে পয়সাও ঢালছেন। তা আপনি নিজেই খুঁজে বার করুন। অনুগ্রহ করে আমাকে বা আমার কোম্পানিকে বদনামের ভাগী করবেন না। আফটার অল, রিগাল প্রপার্টিজের একটা গুডউইল আছে। বলতে বলতে পিছন ঘুরে ছবি দুটোকে নমস্কার করে সুরজমাল। মিতিনদের বলল, কিছু মনে করবেন না, এবার আমায় একটু উঠতে হবে। নিচে নেমে টুপুর বলল, ব্যাপারটা যে আরও গুলিয়ে গেল গো মিতিন মাসি। এই সত্যিই কি মিস্টার মাইকেলের বাড়ির কেউ সুরজমালের কাছে এসেছিল? আসতেও পারে, কিংবা সুরজমাল মিথ্যেও বলতে পারে। আচ্ছা, যদি এসেও থাকে, সে কে? মানে ডিক না মীর্ণা নাকি উৎপল? কম্পিউটারের ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা জানিস রে টুপুর? সিগন্যাল পাঠানো হয়, সেগুলো যায় লজিক গেটের মধ্যে দিয়ে। সিগন্যালগুলো জুড়ে গেলে হয় অ্যান্ড, আর দুটো সিগন্যালের একটা যদি ঢোকে তবে হয় অর। কোনোটাই না ঢুকতে পারলে হয় নর। এখন সবার স্টেটমেন্টকেই ওই সিগন্যালের মতো করে মগজে ঢোকাতে হবে। দেখা যাক মস্তিষ্কের লজিক গেট কি বলে। মিতিনের হেঁয়ালিটা ঠিক বুঝে উঠতে পারল না টুপুর। মিতিন মাসি কি যে হেঁয়ালি করে এক সময়। সন্ধ্যে থেকেই মেঘ করেছিল কাল, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর গভীর রাতে তুমুল বৃষ্টি। বৈশাখ জ্যৈষ্ঠের হঠাৎ ধেয়ে আসা বাড়িধারা নয়, একেবারে আষাঢ় শ্রাবণের ঝমঝমাঝম। সেই যে শুরু হয়েছে রাত্রে, সকাল হওয়ার পরেও বিরাম নেই। তবে এখন অবশ্য তেজটা কমেছে, রিমঝিম রিমঝিম করে বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যেই পাজামা গুটিয়ে ছাতা মাথায় বাজারে ছুটল পার্থ। নিয়ে এসেছে একটা আস্ত ইলিশ। আজ খুবই সরল মেনু, খিচুড়ি আর সঙ্গে যত ইচ্ছে মাছ ভাজা। পার্থ স্থির করেই ফেলেছে, আজ নো প্রেস, শুধু খাওয়া আর ঘুম। যতই কাজের পাহাড় মাথায় চেপে থাকুক, সে আজ নিজেই নিজেকে একটা রেনি ডে ছুটি দিতে চায়। এমতো সকালে হঠাৎই উৎপলের ফোন। মিতিন আলু পরোটা ভাজছিল, দৌড়ে গিয়ে ফোনটা নিল টুপুরের হাত থেকে। কথা শেষ করে রিসিভার যখন নামালো, তখন তার মুখ বেশ গম্ভীর। টুপুর উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে গো মিতিন মাসি? আবার কাজ ভেঙেছে ড্রয়িং রুমের শোকেসের। তবে এবার শুধু পাল্লা নয়, ভেতরের পুতুলগুলোও গেছে। পার্থ সবে শব্দ খুলে বসেছিল, মিতিনের কথা কানে যেতেই তারও কপালে ভাঁজ। সে কি গো, সে তো বেশ বন্ধ হয়ে গিয়েছিল না? সে আর কটা দিন, মঙ্গল আর বুধ। ভূত বাবাজি বোধ হয় দুদিন একটু সমঝে বুঝে নিচ্ছিলেন।
তা কি করবে এখন? যাবে? অগত্যা। এই এই বৃষ্টি মাথায় করে উপায় আর কি বলো, অ্যাডভান্স যখন গিলেছি। মিতিন টুপুরকে দেখে বলল, কিরে তুই আছিস তো সঙ্গে? শুধু মুখের কথা খসার অপেক্ষা। টুপুর 5 মিনিটেই তৈরি। মিতিনও বেরিয়ে পড়লো ব্যাগ গুছিয়ে। ট্যাক্সি নিয়ে 9:30টার মধ্যেই পৌঁছে গেল জোনাথনের বাড়ি। বছরের প্রথম বড় বৃষ্টি বলে পথে ঘাটে তেমন জল জমেনি, এই একটা বাঁচোয়া। উৎপল বাইরের বারান্দায় পায়চারি করছিল। বর্ষাতি পড়া টুপুর আর মিতিনকে দেখতে পেয়ে প্রায় দৌড়ে এলো। উফ, হরিবেল ব্যাপার ম্যাডাম, কাল যা হয়েছে তাতে একেবারে আত্মারাম খাঁচা চড়া হওয়ার জোগাড়। চলুন চলুন, আমি দেখছি। বর্ষাতে দুটো হ্যাটস্ট্যান্ডে ঝুলিয়ে দিয়ে মাঝের প্যাসেজ দিয়ে ড্রয়িং রুমে এলো টুপুররা। দেখলো বড় সোফায় মুহ্যমান মুখে বসে আছেন জোনাথন, আর পাশের সোফায় ডিক। ডিকের পরনে ট্রাউজার আর ফুল শার্ট, পায়ে জুতো মোজা। নাইট ডিউটি থেকে ফিরে এখনও ডিক পোশাক বদলায়নি। কথা না বলে কাজে নেমে পড়ল মিতিন। উবু হয়ে বসে দেখছে ভাঙচুর। সত্যি ভারী বিশ্রীভাবে শোকেসের কাজ ভেঙেছে। ফ্রেমে যৎসামান্য কাজ লেগে আছে কোথাও কোথাও, কিন্তু একান্তই এবড়ো খেবড়ো। পোর্সিলিনের পুতুলগুলোর তো একেবারে গুঁড়ো গুঁড়ো দশা, মাটিতে ছড়িয়ে রয়েছে। দুটো মাত্র বড় পুতুল আধ ভাঙা, বাকিগুলোকে এখন আর পুতুল বলে শনাক্ত করাও কঠিন। উৎপল বলল, আপনার জন্যই এখনো সাফ করিনি ম্যাডাম। এবার মিসেস জোন্সকে বলি ঘর ক্লিন করে দিতে। ও ও হ্যাঁ, শিওর শিওর, আমার যা দেখা দেখা হয়ে গেছে। মিতিন আর টুপু সোফায় এসে বসল। জোনাথন 2 আঙুলে কপাল চেপে রয়েছেন। মিতিন একটু নরম গলায় ডাকল, মিস্টার মাইকেল। জোনাথন অন্যমনস্কভাবে সাড়া দিলেন, কাল ঠিক কখন হয়েছে ঘটনাটা? বেশ রাত্রিরেই হয়েছে, তখন আমার ঘুম এসে গিয়েছিল। স্লিপিং পিল খেয়েছিলেন? না, আমার ইউজুয়ালি ঘুমের ট্যাবলেট তো খুব একটা লাগে না। হঠাৎ এই ঘরে প্রচণ্ড জোরে ঝনঝন শব্দ, প্রায় সঙ্গে সঙ্গে এসে দেখে এই কাণ্ড। উৎপল বলল, সরি ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কাল সন্ধেবেলা এই ঘরের বাল্ব টিউবও ফেটে গেছিল। আগে 2 দিন তো লাইট যায়নি। জোনাথন বললেন, 2 দিন তো সবই ঠিক ছিল, বাল্ব টিউব কাঁচ। আমি তো ধরেই নিয়েছিলাম যে চেয়ার টেবিলগুলো বার করার পর আবার সব নর্মাল হয়ে গেল। কিন্তু তিনি যে এত ক্রুদ্ধ, এত ভয়ঙ্কর হয়ে আছেন, এ তো আমার ইমাজিনেশনেও ছিল না। মিসেস জোন্স থমথমে মুখে ঝাড় দিচ্ছেন মেঝেটা। কাচের টুকরো এক জায়গায় জড়ো করতে করতে অস্ফুটে বললেন, কি হচ্ছে, কেন যে হচ্ছে? পুতুলগুলোর কি দাম, এখন সেগুলোকে পর্যন্ত। মিতিন খালি মৃদু গলায় বলল, এবার কাছের ভেতরকার জিনিসও হোলি স্পিরিটের নজর পড়েছে। গুম হয়ে বসে থাকা ডিক আচমকাই ফুঁসে উঠল, সব যাবে, সব যাবে, বুঝলে? একটা একটা করে জিনিস চলে যাবে, কিচ্ছু বাঁচবে না, কেউ কেউ বাঁচাতে পারবে না। উৎপল তাড়াতাড়ি ডিকের কাঁধে হাত রেখেছে। শান্ত হও ডিক, শান্ত হও। শান্ত থাকার উপায় কি তোমরা রেখেছ? সর্বনাশ যা করার সে তো করেই দিয়েছে। আমি বলিনি হোলি স্পিরিট আর শান্ত হবে না? ফুলল তো আমার কথা। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। তা কে ঠিক করবে, তুমি না তোমার এই ডিটেকটিভ? কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তো কতবার বলেইছি একটা যা হোক কিছু হেস্তনেস্ত করে ফেলো। আমার কথা তো কেউ গ্রাহ্যই করছে না। এখনই হন্টেড হাউস বেচতে গেলে না আর কেউ কিনবে না। তোমরা কি আর দাম পাবে? বেচার প্রশ্ন উঠছেই কেন? তুমি তো জানো যে ড্যাডি মোটেই বিক্রি করতে চাইছেন না। ড্যাডি চাইছেন না? নাকি তোমরা চাইছো না? তোমাদের কি ইন্টারেস্ট আছে আমি বুঝি না ভেবেছ?
চাপ বাবা, আমাদের আবার কী স্বার্থ? ড্যাডির সেন্টিমেন্টটাকে আমরা তো জাস্ট অনার করতে চাইছি। ড্যাডির চিন্তায় একেবারে ঘুম হচ্ছে না। সারা বছরে একবার ড্যাডিকে দেখতে আসার সময় পেতে না, আর এখন ড্যাডির সেন্টিমেন্ট নিয়ে বিগলিত। এসব গুলগপ্প না আমায় ছেড়ো না। তোমাদের আসল ইন্টারেস্ট তো এই বাড়িটাকে জিয়ে রাখা। তোমরা লোভে পড়ে গেছো, লোভে। ভাবছো গুপ্তধন খুঁজে বার করে ফেলবে। কিচ্ছু পাবে না, কিচ্ছু না। তোমরা মরবে, মরবে। আর তোমাদের কবরে গিয়ে আমি ফুলমালা ছড়িয়ে আসবো। আহ ঠিক, বিহেভ ইয়োরসেলফ। মীর্ণা উৎপল সম্পর্কে তুমি এভাবে কথা বলবে না। প্লিজ ড্যাডি, মীর্ণা উৎপলকে তুমি অনেক মাথায় তুলেছ, আর নয়। ওদের এবার নিজের চরকায় তেল দিতে বলো। এ বাড়িতে ভূত লাফাচ্ছে না মানুষ, এ নিয়ে ওদের গবেষণা করার দরকার নেই। বলেই ডিক উঠে গট গট করে ভেতরে চলে গেল। গোটা ঘর নিস্তব্ধ, যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে। মিসেস জোন্সের ঝাড়ু থেমে গেছে, জোনাথনের ঘাড় ঝুলে পড়েছে। উৎপল নিথর হয়ে দাঁড়িয়ে। নীরবতা ভঙ্গ করল উৎপলই। পাংশু মুখে বলল, সরি মিসেস মুখার্জি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মিতিন আলকা হাসল। আমি কি গিয়ে ডিককে একটু ঠান্ডা করে আসবো? আপনি এর পরেও যাবেন? কোনো অসুবিধে নেই। ডিকের মাথা বড্ড তেতে আছে তো, ওকে একটু বোঝানো দরকার। জোনাথন বড় করে একটা শ্বাস ফেললেন। উৎপল আর আপত্তি জুড়ল না। টুপুরকে ল্যাংবোট করে ডিকের দরজায় এলো মিতিন। ভেতরে আসতে পারি? কোনো উত্তর নেই। সামান্য অপেক্ষা করে মিতিনরা ভেতরে ঢুকেই পড়ল। ডিক চিৎপটাং হয়ে শুয়েছিল বিছানায়। ধড়মুড়িয়ে উঠে বসে রুক্ষ গলায় বলল, আমি কি আপনাদের আসতে বলেছি? মিতিন একটুও থমকালো না। কড়া গলায় বলল, আপনি না চাইলেও আমাদের আসতে হবে, প্রয়োজন আছে। আমি আপনার সঙ্গে কথা বলতে বাধ্য নই। বাবা, আপনিও যে দেখছি ওই সুরজমালের ভাষায় কথা বলছেন। ডিক অমনি কটমট করে তাকালো। মিতিনের গলা আরও কঠোর। চোখ পাকিয়ে লাভ নেই ডিক। আপনিও এমন কিছু ভালো মানুষ নন। আপনার ড্যাডিকে হ্যারাস করার মূলে তো আপনি। কি বলতে চাইছেনটা কি? আপনি তো এই বাড়ি বিক্রির জন্য যে সুরজমালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। থতমত মুখে ডিক বলল, কে বলেছে? ঢিল ঠিক জায়গাতেই পড়েছে। ডিকের চোখে চোখ রেখে সামান্য গলা নামালো মিতিন। সুরজমালই বলেছে, তবে আপনার বাড়ির লোক এখনো জানেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুনলে আপনার বাবা, ড্যাডি খুব একটা প্রীত হবেন না। একটু চুপ করে থেকে ফের গড়গড় করে উঠেছে ডিক। অন্যায়টা কি করেছি? এই বাড়ি রেখে হবেটাই বা কি? বরং বেচলে ড্যাডির হাতে কিছু ক্যাশ আসে। শেষ জীবনটা ড্যাডি আরও ল্যাভিশলি কাটাতে পারে। তা ড্যাডির ভালো চাইতে তো আপনি যাননি, গেছেন নিজের ধান্দায়। সে টাকা কার না দরকার? উৎপল মীর্ণা টাকার জন্য ছোঁকছোক করে না? ড্যাডি ব্রেন ওয়াশ করে ওই ভাগলপুরের বাড়ি দুটো বেচালো কে? উৎপলই তো। কিন্তু তার ভাগ তো আপনিও পেয়েছেন। ভাগই বটে, হ্যাঁ। 14 লাখ টাকা থেকে মাত্র 50,000। পুরোটা একটা কিপটে জাসু। হাত দিয়ে টাকাই গলে না। তাও নেহাত মীর্ণাকে দিয়েছিল বলে আমাকেও দিতে বাধ্য হলো। তাহলে এ বাড়ির হাত বদল হলেই যে আপনি মোটা টাকা পাবেন এমন আশা করলেন কেন? কিছু তো আদায় করতামই, 1,00,000 1.5 লাখ যা হোক। পার্মানেন্টলি ঘাট থেকে নেমে যাব, এই আনন্দেই ড্যাডি দিয়ে দিতেন টাকাটা। ঘাট থেকে নামা মানে আপনি আলাদা হতে চান? আমি এই দেশ থেকেই চলে যেতে চাই। এই শহর আমার আর এক মুহূর্তও ভাল লাগে না। আমার অনেক বন্ধুবান্ধবরা তো বাইরেই সেটেল করেছে, অস্ট্রেলিয়ায়। কিছু টাকা হাতে এলে আমিও ওখানেই পাড়ি দেব। বুঝলাম। এবং তার সঙ্গে তৃতীয় ঢিলটাও ছুড়ল মিতিন। কিন্তু রিক, তার জন্য এত ছলা কলার আশ্রয় কেন? ছলা কলা কিসের? আপনার ড্যাডির গলা নকল করে সুরজমলকে টেলিফোন করার তো কোনো প্রয়োজন ছিল না।
ভীষণ চমকেছে ডিক। হতবুদ্ধি মুখে বলল, আমি ড্যাডির গলা নকল করেছি? কবে? ভান করবেন না, সুরজমাল আমায় সবই বলেছে। মিথ্যে বলেছে, মিথ্যে! আমি তো তাকে নিজের গলাতেই ফোন করেছিলাম রবিবার রাত্রিরে। সুরজমাল আমায় স্ট্রেট কাট জানিয়ে দেয় যে এই বাড়ি কেনার ব্যাপারে তার আর কোনো আগ্রহ নেই। কিন্তু কারোর একটা ফোন পেয়ে তো শনিবার সুরজমাল আপনার ড্যাডির কাছে এসেছিল। এই খবর নিশ্চয়ই আপনার অজানা নয়। জানবো না কেন, কিন্তু ড্যাডি তো তাকে তাড়িয়ে দিয়েছিল। তারপরেও ফোন করলেন? ড্যাডির সঙ্গে সুরজমালের ঠিক কী কথা হয়েছে এইটুকু বুঝে নিতে চাইছিলাম। তা কি বুঝলেন? বললাম তো, সুরজমাল কোনো হন্টেড হাউস কিনতে আর ইচ্ছুক নয়। সুরজমাল কোথেকে জানলো যে বাড়িতে ভূতের কাণ্ড কারখানা হচ্ছে? আপনি বলেছেন? আমার আর খেদে কাজ নেই, ড্রাম পিটিয়ে সবাইকে বলে বেড়াই আর হু হু করে বাড়ির দাম পড়ে যাক। আমি কি এতই বোকা নাকি? তার মানে আপনি মিস্টার মাইকেলের নাম করে ফোন করেননি? রিচার্ড মাইকেল অত অকারণে না মিথ্যে কথা বলে না। অর্থাৎ কারণ থাকলে বলে, তাই তো? সে আপনি যা ইচ্ছে ভেবে নিতে পারেন। বেশ, আচ্ছা, আর একটা প্রশ্ন করি। মিতিন শেষ ঢিলটা ছুড়ল। বাড়িটাকে ভুতুড়ে বানানোর এ খেলায় আপনি নামলেন কেন? খেলা? কি বলছেন কি আপনি? আমি নিজের চোখে হোলি স্পিরিটকে দেখেছি, জানেন। গত সপ্তাহে বুধবার আমার ডিউটি ছিল না। সন্ধেবেলা এক বন্ধুর বাড়িতে ডিনারে গিয়েছিলাম। ফিরতে একটু রাত হয়ে গেল। তা খাওয়া দাওয়া খুব রিচ হয়েছিল তো সেদিন। আমার আবার বেশি তেল মশলা সয় না। রাতে বারবার জল তেষ্টা পাচ্ছিল বলে রাত 1:30-2 নাগাদ ডাইনিং প্লেসে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করছি, তখনই স্পষ্ট দেখতে পেলাম যে উঠোনের ওপারে একটা ছায়ামূর্তি। ডাইনিং প্লেস আর উঠোনের মধ্যিখানে কাচের দরজাটা রাতে বন্ধ থাকে। পা টিপে টিপে গিয়ে দরজার ছিটকিনি নামাতে না নামাতেই ভুস করে মাটিতে মিশে গেলেন। মিতিন চোখ কুঁচকে কাহিনীটা শুনছিল। জিজ্ঞাসা করল, গত সপ্তাহের বুধবার? মানে তখনও আপনাদের বাড়িতে কাজ ভাঙা এপিসোড শুরু হয়নি? না, হোলি স্পিরিটের বিরক্তি তো শনিবার থেকেই প্রকাশ পাচ্ছে। আচ্ছা, আপনি আর কখনো হোলি স্পিরিটকে দেখেননি? না, ওই একদিনই সৌভাগ্য হয়েছিল, আর দেখার বাসনাও নেই। এবার আমি মানে মানে কেটে পড়তে পারলেই বাঁচি। ড্যাডিকে একা ফেলে চলে যাবেন? কিসের একা? এখন তো ড্যাডির পেয়ারের লোকজনেরা এসে গেছে, তারাই তো দিব্যি ঘিরে আছে ড্যাডিকে। আমার মতো কম রোজগারে অপদার্থ সন্তান নয় দূরেই রইল। মিতিন নিশ্চুপ হয়ে এক দৃষ্টে দেখছে ডিককে। ডিক ফের বলল, শুনুন ম্যাডাম, আপনি যদি সত্যিই ড্যাডির ভালো চান তাহলে ড্যাডিকে বোঝান। দাম থাকতে থাকতে বাড়ি না পেছলে না পরে পস্তাতে হবে। অবশ্য আপনাকে বলে কি বা লাভ, আপনি তো ওই উৎপলেরই লোক। প্রতিবাদ না করে মিতিন একটু হাসল, বলল, ওকে ডিক, অনিচ্ছা সত্ত্বেও কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিকের ঘরের বাইরে পা রেখে মিতিন ফিসফিস করে টুপুরকে বলল, তুই একটু ও ঘরে গিয়ে বস, আমি একটু আসছি। ড্রয়িং রুমে ফিরে টুপুর দেখল জোনাথন এখনো বিমর্ষ মুখে সোফায় আসেন। উৎপল বারান্দায় পায়চারি করছে। মিনিট 5 মধ্যে উৎপলের কণ্ঠস্বর শোনা গেল, হে কি ম্যাডাম, আপনি এদিক দিয়ে যে? এই আর একবার বাড়িটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। বার করে দেওয়া টেবিল চেয়ারগুলোর সত্যি খুব বুড়া হাল, মিছিমিছি বৃষ্টিতে ভিজছে। না, আমি আর কিছু বলবো না, খুব শিক্ষা হয়েছে। মিতিনের সঙ্গে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এলো উৎপল। চোরা চোখে জোনাথনকে দেখতে দেখতে বলল, যাদের জিনিস তারাই বুঝুক। ভালো করতে গিয়ে আমি কেন দোষী হই বলুন তো? জোনাথন অসহায় মুখে বললেন, টিকের কথা এত কেন গায়ে মাখছ উৎপল? মিতিন জোনাথনের সামনে গিয়ে বসল।
মিস্টার মাইকেল, আপনাকে একটা কথা বলবো। বলো। আপনি তো দেখলেনই যে চেয়ার টেবিল বার করে দিয়েও হোলি স্পিরিট শান্ত হলেন না। এখন যে কি হবে? কিছুই হবে না। শুনুন, এই বাড়িতে অশান্তিগুলো হোলি স্পিরিট ঘটাচ্ছেন না, এর পেছনে একটা গভীর চক্রান্ত আছে। আপনি আমায় 2-4টে দিন একটু সময় দিন, আপনার কাছে সমস্ত ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বলছো? বলছি না, একেবারে গ্যারেন্টি দিচ্ছি। এই বাড়িতে হোলি স্পিরিট নিয়েও আর কোনো অশান্তি থাকবে না। জোনাথন চোখ পিটপিট করলেন। যদি সত্যি তা পারো তবে তুমি যা চাইবে তাই দেব। উৎপল বলল, আমি তো প্রথম থেকেই ড্যাডিকে বলছি যে এটা একটা চক্রান্ত। ড্যাডি মানতেই চান না। এবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা উৎপলবাবু, আপনি কি এখন এ বাড়িতেই থাকবেন? না না, বাড়ি ফিরতে হবে। মীর্ণা সকালে ফোন পাওয়ার পর থেকে ছটফট করছে। আমি গেলে তবে ও আসতে পারবে। তা আটকে আছেন কেন? আপনারা তো দুজনে একসঙ্গেই বেরোন। আর বলবেন না, কাল দুপুরে একটা কেলেঙ্কারি হয়েছে। টিপসি আবার ফিনাইল খেয়ে ফেলেছে। তারপর থেকে যে কি বমি, একদম নেতিয়ে পড়েছে বেচারা। অসুস্থ প্রাণীটার কাছে আমাদের একজনকে তো থাকতেই হয়। ইনা তো কাল ক্লাসও পর্যন্ত নেয়নি। মিতিন 2-1 সেকেন্ড কি যেন ভাবল, তারপর বলল, চলুন আমরাও আপনার সঙ্গে যাই, টিপসিকে একটু দেখে আসি। সত্যি যাবেন? চলুন। ফিরতে ফিরতে বেশ বেলা হলো টুকুদের। ঢুকেই দেখে পার্থ হাঁড়ি মুখ করে সোফায় বসে। বাড়িময় ইলিশ মাছ ভাজার অপরূপ সুঘ্রাণ। মিতিন হালকাভাবে জিজ্ঞাসা করল, সাহেবের এখনো খাওয়া হয়নি মনে হচ্ছে? পার্থ গুমগুমি গলায় বলল, আমি তোমাদের মতো তো আর বেয়াক্কেলে নই। সবাই একসঙ্গে জমিয়ে খাবো বলে বাজার করলাম, আর তোমরা তো ওই আসি বলে কাশি। টুপুর কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, কি করব বলো পার্থমেশো, অনেকগুলো জায়গায় যেতে হলো যে। প্রথমে মিস্টার মাইকেলের বাড়ি, সেখান থেকে উৎপল বাবুদের বাড়ি, আবার সেখান থেকে রিপন লেনে মিসেস জোনসের ডেরা। মিস্টার জোনসের কি হাল গো, বেচারা তো হুইলচেয়ার ছাড়া মুভি করতে পারেন না। যাকে গপ্প পরে ফাঁদবে, ইলিশ মাছ কিন্তু একেবারে বরফ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো আগে বসে যাই। তা বুমবুমের খাওয়া হয়েছে? তা তোদের এতক্ষণ হজমও হয়ে গেছে। আমি আর ভারতেই পেটে কিল মেরে বসে আছি। এক থালা খিচুড়ি আর গোটা চারেক ইলিশ ভাজা পাকস্থলিতে যাওয়ার পর চিত্ত প্রফুল্ল হয়েছে পার্থর। হাত চাটতে চাটতে বলল, তা তোমাদের কেস কত দূর এগোলো? নৌকো প্রায় পাড়ে এসেই গেছে। এখন নোঙর ফেললেই হয়। তাই নাকি? কীরকম? পবিত্র আত্মাকে ঘায়েল করার প্যাঁচ পেয়ে গেছো? হচ্ছে হচ্ছে, ব্যবস্থা হচ্ছে। সময় হলে সব জানতে পারবে। পার্থ অবশ্য জানার তেমন কৌতূহলও দেখালো না। আহার শেষ হতেই বড় বড় হাই তুলছে। বৃষ্টি একদমই থেমে গেছে। আকাশ এখন প্রায় নির্মেঘ। রোদ্দুরে ঝলমল করছে বাইরেটা। তবুও পার্থর বেরোনোর কণামাত্র বাসনা নেই। শটান গিয়ে শুয়ে পড়েছে ঘুমন্ত বুমবুমের পাশে। 5 মিনিটের মধ্যেই নাক ডাকা শুরু। রান্নাঘরে বসে ভারতী খাচ্ছে। টুপুরকে নিয়ে নিজের গলতায় চলে এলো মিতিন। 2 কামরার ভাড়া বাড়ির পেছনের চওড়া বারান্দাটায়। নিজেই বারান্দাটা ঘিরে নিয়েছে মিতিন। অফিস কাম ডিটেকশন চেম্বার। খুপড়ি জায়গাটুকুতে আছে চেয়ার টেবিল, খুদে সোফা, একখানা ফাইল ক্যাবিনেট, বেঁটে একটা স্টিল আলমারি আর বইটই। গোপন নথিপত্র থাকে আলমারিতে, নিজের পেশার সব প্রয়োজনীয় জিনিসও। টুপুরকে চেয়ারে বসিয়ে টেবিল ফ্যান চালিয়ে দিল মিতিন। বলল, এইবার তোর আসল কাজ স্টার্ট। টুপুর টান টান হয়ে বলল, কি করতে হবে? রাইটিং প্যাডটা নে,
সেই প্রথম দিন থেকে শুরু করে যাকে যাকে দেখেছিস তাদের সম্পর্কে একেবারে ডিটেলে লিখে ফেল। যেখানে যেখানে গেছিস, যা যা শুনেছিস সব নোট করবি। তারপর রিমার্কস কলামে লিখবি যে কার কার কোন ব্যাপারটা তোর সন্দেহজনক লেগেছে। 2 ঘন্টা টাইম দিলাম, ওকে? আর তুমি কি করবে এতক্ষণ? আমিও যাই, একটু গড়িয়ে নি, খিচুড়ি খেয়ে চোখটা বড় টানছে। ঘন্টা দেড়েকের মধ্যেই টুপুরের কাজ শেষ। উঠে মিতিন মাসিকে ডাকতে গিয়ে টুপু তো বেজায় অবাক। ও মা, এ ঘুমোচ্ছে কোথায়? মিতিন মাসি তো দিব্যি জাগ্রত। ড্রয়িং রুমে অনবরত পায়চারি করছে আর বিড়বিড় করে কি যেন বলছে আর কপাল কুঁচকোচ্ছে। চিন্তা করার সময় মিতিন মাসি কেমন খ্যাপাটে হয়ে যায় সেটা টুপু সারান্ডাতেও দেখেছে। এই সময় ডাকাটাকি করলে আবার মিতিন মাসির চিন্তা সুতো নাকি ছিঁড়ে যায়। টুপু চুপটি করে দাঁড়িয়েই ছিল। মিতিনেরই হঠাৎ চোখ পড়েছে টুপুরের দিকে। ভুরু জড়ো করে বলল, কিরে, হয়ে গেছে? হুম। এখানেই বস, পড়ে শোনা, আর থেমে থেমে পড়বি, একদম হড়ভড় না। টুপুর একটু গলা ঝেড়ে কেশে নিয়ে শুরু করলো। ফার্স্টে হলো জোনাথন মাইকেল, অ্যাংলো ইন্ডিয়ান, বয়স 71, হাইট 4'5'5", গায়ের রং ফর্সা নয়, বাবা বাঙালি হিন্দু, মা আইরিশ। গত জানুয়ারি মাসে ভাগলপুরে 2খানা বাড়ি বেচে 14 লক্ষ টাকা পেয়েছেন। তার মধ্যে 50,000 পেয়েছে ডিক আর 50,000 মিনা। কথাবার্তা বেশ ভালো, ভূতে প্রেতে আবার বিশ্বাসও করেন। ইলিয়াট রোডের বাড়ির ওপর বড্ড মায়া, কিন্তু বাড়িটাকে তেমন আবার যত্ন করেন না। ছেলের ওপর দুর্বলতা নেই যে তা নয়, তবে মেয়ের ওপর টানটা একটু বেশি। জামাইয়ের ওপর খুবই নির্ভর করেন। আজ তো উৎপলের মুখ থেকে জানা গেল যে ভাগলপুরের বেকারি বেচে এসে জোনাথনের মা কলকাতায় একটা বেকারি খুলেছিলেন। পরে জোনাথনই দেখতেন ব্যবসাটা। তবে জোনাথন কোনো কালেই তেমন উদ্যোগী মানুষ নয়। বেকারি ওই ঠেকিয়ে ঠেকিয়েই চলতো। বেকারিটা ছিল তালতলায়। ভাগলপুরে বেকারির নামেই ছিল নাম, মাইকেলস বেকারি। বছর 20 আগে আগুন লেগে বেকারিটা পুড়ে যায়। তারপর আর ব্যবসায় নামেননি জোনাথন। বেকারি পুড়ে যাওয়ার ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা পেয়েছিলেন। ভাগলপুরের বাড়ির ভাড়া আর ইন্স্যুরেন্সের টাকার সুদেই সংসার চলত। জোনাথনের স্ত্রী মারা গেছেন 8 বছর আগে ক্যান্সারে। সম্ভবত ওই সময় স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে বেশ কিছু জমানো টাকাও খরচা হয়ে যায়। মাতৃসূত্রে পাওয়া পুরনো বাড়িটার পূর্ব ইতিহাস সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে ওনার। গুপ্তধনের আশায় বিচিত্র একটা নোট যত্ন করে পুষে রেখেছেন। বাড়িতে ভুতুড়ে উপদ্রব শুরু হওয়ার পর প্রথমে তেমন একটা নার্ভাস হননি, তবে কাঁচ ভাঙার ঘটনাগুলোর পর এখন প্রায় বিধ্বস্ত দশা। বাড়ি বেচার ব্যাপারে মন থেকে এতটুকুও সায়নি। সুরজমালকে বারবার ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এতটাই ভেঙে পড়েছেন যে বাড়ি বেচতে রাজি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। 2টো কাঁচ ভাঙার ঘটনার সঙ্গে জোনাথন সরাসরি যুক্ত। প্রথমে নিজের ঘরের দেওয়াল আলমারি, আর দ্বিতীয়বার হচ্ছে ডাইনিং প্লেসের বড় ক্রকারি কেস। প্রথমটা ভাঙে সন্ধেবেলা ওষুধ বার করতে গিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে গভীর রাত্রে হাতের চাপ লাগার পর। কোনো ঘটনারই কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। গোলাপ বাগানের শখ আছে, কিন্তু গোলাপ গাছের অবস্থা দেখে খুবই করুণা হয়, আর তার সাথে মানুষটাকে দেখেও। বিকেলে নিয়মিত হাঁটার অভ্যেস আছে, ফেরেন হচ্ছে সন্ধে নাগাদ। খানিকটা একাকিত্বে ভোগেন বলে মনে হয়। এরপর হলো মিসেস মারিয়া জোন্স। ইনি অ্যাংলো ইন্ডিয়ান, বয়স বছর 50, কালো মোটাসোটা চেহারা আর বেশ একটা মা মা ভাব আছে। খুবই ধর্মপ্রাণা। হোলি স্পিরিটে শুধু যে বিশ্বাসী নেই তা নয়, আর তাকে অনুভবও করেছেন। জোনাথন মাইকেলের বাড়ি কাজ করছেন জোনাথনের স্ত্রীর অসুখের সময় থেকে। প্রায় বাড়ির লোকের মতনই হয়ে গেছেন। স্বামী অসুস্থ বলে রাতে জোনাথনের বাড়িতে থাকেন না। ফার্নিচার রুমে রাতের উৎপাত একদিনও দেখেননি, তবে গল্প শুনেই ভীষণ ভয় পেয়েছেন। 2-4টে বাল্ব আর টিউব ভাঙার সময় উপস্থিত থাকলেও একটিও কাচের আসবাব ভাঙার সাক্ষী নন। উৎপল মীর্ণার সঙ্গে সম্পর্ক বেশ ভালোই। ডিকের ওপর কিঞ্চিত বিরাগ আছে। শনিবার সকালে সুরজমাল যখন জোনাথনের কাছে এসেছিল তখনও উপস্থিত ছিলেন না।
বাড়ি বেচা না বেচার ব্যাপারে তার কোনো মন্তব্যই নেই। ভূতের উপদ্রব চলতে থাকলে হয়তো চাকরি ছেড়েও দিতে পারেন। যথাসম্ভব দেখভাল করেন অসুস্থ স্বামীর। সম্প্রতি তিনি কালো সাদা টিভি বেচে একটা রঙিন টেলিভিশন কিনে দিয়েছেন স্বামীকে। ইনস্টলমেন্টে দাম দেন মাসে ৩৯৯ করে। ২ বছরে টাকা শোধ হবে। মাত্র ১৭০০ টাকা মাইনে পান। খুবই কষ্ট করে সংসার চালান। এরপর হলো উৎপল ক্রিস্টোফার বিশ্বাস। বাঙালি খ্রিস্টান, বয়স ওই ৩২-৩৩, স্বাস্থ্যটাও বেশ দেখার মতো। কলেজের পরীক্ষা না দিয়ে সার্কাসে চাকরি নিয়েছিলেন। ৩টে সার্কাস কোম্পানি মিলিয়ে চাকরি করেছেন প্রায় ১১ বছর। শেষ ছিলেন জুপিটার সার্কাসে। উনি বলেছেন যে সার্কাসের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় কাজ ছেড়ে দিতে বাধ্য হন, তবে চুক্তিটা খুব একটা জোরালো নয়। বিয়ে করেছেন জোনাথন কন্যা মীরনাকে বছর ৬ আগে, আর সার্কাসেই মীরনার সঙ্গে ওনার পরিচয়। এখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তবে কুকুর পোষেন। উৎপল যথেষ্ট করিতকর্মা, জোগাড়যন্ত্র করে বেশ দিব্যি বড়সড় একটা জিমন্যাসিয়াম বানিয়ে ফেলেছেন। শ্বশুরকে চপিয়ে চাপিয়ে ভাগলপুরের বাড়ি বেচিয়েও ৫০,০০০ টাকার ব্যবস্থা করেছিলেন। তবে শ্বশুরের প্রতি শ্রদ্ধাভক্তি আছে। শ্বশুরের নিয়মিত দেখাশোনা করেন। তারপর শ্বশুরের কাছাকাছি থাকার জন্যেই ঠাকুরপুকুরে বাড়ি ছেড়ে ওই মুজফ্ফর আহমদ স্ট্রিটে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। ফ্ল্যাটটা ছোট হলেও সুসজ্জিত। শ্বশুরবাড়িতে প্রচুর অ্যান্টিক ফার্নিচার থাকলেও উৎপলের ফ্ল্যাটে সব আধুনিক আসবাব। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা ক্যাবিনেট, শোকেস সবই প্রায় নতুন। আর টিভি, ফ্রিজও। ওয়াশিং মেশিনটাও নতুন, সেমি অটোমেটিক। বাড়িতে রাত দিনের কাজে মেয়ে সেলিমার বয়স বছর ২০। মেয়েটি বদ্ধ কালা, ৪বার চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। টিপসিটা খুব কিউট, লাফিয়ে লাফিয়ে কোলে উঠে পড়ে। আর আগের দিন ফিনাইল গিলে ফেললেও আর যথেষ্টই নাচানাচি করছে। ব্যাগে একটা চকলেট ছিল, দেওয়া মাত্রই কচর কচর করে খেয়ে নিল। উৎপল একাধিক দিন ভূতের উৎপাতের সময় জোনাথনের বাড়িতে ছিলেন। ভূত বা আত্মা সম্পর্কে তাঁর তেমন কোনো বিশ্বাস নেই, কিন্তু একটু যেন দুর্বল হয়ে পড়েছেন। যদিও এখনও উৎপলের আঙুল সুরজমালের দিকেই। বাল্ব টিউব বা কাচের ভাঙার সময় অনেকবারই উৎপল জোনাথনের বাড়িতে উপস্থিত ছিলেন। অবশ্য তিনি কোনো আসবাবে হাত দেওয়ার সময় কাজ ভাঙেনি। ফার্নিচার রুমের ফাঁক দিয়ে বাচ্চা গলার আইডিয়াটা উৎপলের মাথায় কেন এসেছিল সেটা বলা দায়। বেড়াল ঢোকার থিওরিটাও সত্যিই বিশ্বাস করেছিলেন কিনা সন্দেহ। তবে উৎপল গোড়া থেকেই বাড়ি বেচার বিরোধী। শ্বশুরবাড়ির অতীত ইতিহাস সম্পর্কে অবশ্য বিন্দুমাত্র কৌতূহল নেই। বাড়ির কোথাও মহামূল্য জিনিস লুকোনো আছে এমন ধারণাকে গোল গল্প বলেই উড়িয়ে দিলেও সেই অজানা জিনিসটার প্রতি চোরালো আছে বলে মনে হয়। শখ শৌখিনতা নেই, একটু কেজো লোক। টিপকের সঙ্গে সম্পর্কটা এখন ভালো নয়। এরপর মীরনা বিশ্বাস। তিনি অ্যাংলো ইন্ডিয়ান, বয়স বছর ৩০, হাইট ৫-৭ তো হবেই। একেবারে মেমদের মতো দেখতে, আর মাথার চুলটা অবশ্য কালো। সার্কাসে প্রথম দিকে জিমন্যাস্টিক্সের খেলা দেখাতেন, বিয়ের পর থেকে ট্র্যাপিজে। ফ্ল্যাটের দেওয়ালে মীরনার জিমন্যাস্টিক্স করার ছবিও আছে। মীরনা বেশ নার্ভাস টাইপ। জোনাথনের ক্ষতি হয়ে যাবে এই আশঙ্কায় সর্বদা কাঁটা হয়ে থাকেন। ভূত প্রেতে অবিশ্বাসী নন, উৎপলের ওপর কন্ট্রোল আছে। আর মীরনা চান না বলেই উৎপলও সম্ভবত বাড়ি বেচার ব্যাপারে তার মতেই মত দিয়ে চান। মীরনার উপস্থিতিতে অনেকগুলো কাচের জিনিস ভেঙেছে। প্রথমত মোমবাতি বার করতে গিয়ে ভাঙে ওয়াল ক্যাবিনেটের কাচের ড্রয়ার। তারপর মোমবাতি রাখতে গিয়ে সেন্টার টেবিলের কাচ। মীরনার নিজের ঘরের দেওয়াল আলমারির কাচও মীরনার হাত লেগেই ভাঙে। বেশ কয়েকটা বাল্ব টিউব ভাঙারও সাক্ষী মীরনা। ডিকের সঙ্গে মীরনার সম্পর্ক খুবই খারাপ। ভাইয়ের সম্পর্কে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে। তার মতে ডিক অত্যন্ত স্বার্থপর, আর সংসারে একটা পয়সাও ঠেকায় না। দিদিকে হিংসে করে, আর বাবা তো খেয়াল রাখেই না। তবে ডিক যে অস্ট্রেলিয়া চলে যাওয়ার প্ল্যান ভাবছে সেটা মীরনা জানে না বলেই মনে হয়। এরপরে ডেক অর্থাৎ রিচার্ড মাইকেল। তিনিও অ্যাংলো ইন্ডিয়ান, বয়স ২৭-২৮, গায়ের রং একটু পোড়া পোড়া। মুখের আদলে সামান্য মিল আছে মীরনার সঙ্গে। ভীষণ হড়বড় করে ইংরেজি বলে, বাংলা প্রায় জানেই না। স্বভাবটা ভীষণই রুক্ষ, কারোর সঙ্গেই বনে না।
বেশিরভাগ সময় নাইট ডিউটি করে আর সকালে এসে পড়ে পড়ে ঘুমোয়। প্রয়োজনীয় টাকা হাতে এলে দেশ ছাড়ার মতলবে আছে। রাতে থাকে না বলে ফার্নিচার রুমের ভুতুড়ে আওয়াজ কোনোদিনও শোনেনি, তবে একদিন স্বচক্ষে হোলি স্পিরিটকে দেখেছে। তার দৃঢ় বিশ্বাস যে উৎপল কিছু চেয়ার টেবিল ফার্নিচার রুমে ঢুকিয়ে দেওয়ার জন্যই হোলি স্পিরিট কুপিত হয়েছেন, এবং তিনি নাকি আর কখনোই ঠান্ডা হবেন না। বাড়ি এখন বেঁচে ফেলাই শ্রেয়। অবশ্য ডিক গোড়া থেকেই বাড়ি বেচায় আগ্রহী। সুরজমালের সঙ্গে সেই গোপনে যোগাযোগ করেছিল। এখনও সুরজমালের সঙ্গে তার সম্পর্ক আছে। ভুতুড়ে আওয়াজ না শুনলেও বাল্ব ফাটা, কাঁচ ভাঙার সেও অন্যতম সাক্ষী। তার ঘরেই প্রথম কাঁচ ভাঙার ঘটনাটা ঘটে। কোনো কিছুতে না থাকতে চাইলেও বাড়ির ইলেকট্রিক লাইন ডিকই চেক করিয়েছিল। ডিকের ঘর দেখে বোঝাই যায় যে সে খুব শৌখিন, একটু গোছানো স্বভাবের, মোটেই উড়নচণ্ডী নয়। গান শোনার নেশা আছে, ক্যাসেটেরও ভালোই কালেকশন। সিলিন্ডিয়ানের খুব ভক্ত, ঘরে সিলিনের পোস্টারও আছে। এরপর সুরজমাল অগ্নিদেব, তিনি অবাঙালি, হয় উত্তরপ্রদেশের নয় রাজস্থানের। বয়স বছর 40, বেশ কেতাদুরস্ত আর সুদর্শন, দামি পাইপ খান, ধনী এবং ধুরন্ধর ব্যবসায়ী, নিজেকে অতি ধর্মভীরু বলে প্রতিপন্ন করতে চায়। মা কালীর ভক্ত আর মুক্তকেশানন্দ নামের এক গুরুদেবের ছত্রছায়ায় থাকে। এদিকে আবার গুন্ডাও পোষে, জ্যোতিষেও প্রবল বিশ্বাস। হিরে ছাড়াও 3 আঙুলে 3টে পাথর বসানো আংটি, একটি সম্ভবত নীলকান্তমণি। সুরজমাল কথাবার্তাতেও অতি দড়, ব্যঙ্গবিদ্রুপও ছুটতে জানে। বলেছে বটে জোনাথনের জমি বাড়ি নিয়ে তত আগ্রহ নেই, কিন্তু কেনার ধান্দায় ডিডের কাগজপত্র সহ অ্যাডভান্স নিয়ে চলেও এসেছিল। জোনাথনের ধ্যাতানি খেয়ে এখন অপমানে গড়গড় করছে। জোনাথনের বাড়ির গুপ্তধনটির খবর সুরজমাল সম্ভবত জানে না। এরপরে মিস্টার জোন্স, তিনি অ্যাংলো ইন্ডিয়ান, অবশ্য পুরো নাম জানা হয়নি। তার 60-এর মতো বয়স, একেবারে দড়ি পাকানো চেহারা, গায়ের রং তামাটে আর মাথার কোঁকড়া চুল বেশিরভাগই পাকা। অপরিচ্ছন্ন রিপান লেনের পলেস্থরা খাসা ওই মানধাতা আমলের এক বাড়ি, দম চাপা অন্ধকার অন্ধকার একতলার ঘরে বাস। সারাদিন একলাই কাটান, টিভি দেখেন। একসময় ধর্মতলার নামই ছবি বাঁধায়ের দোকান রয়্যাল বাইন্ডার্সে চাকরি করতেন। 4.5 বছর আগে বাস থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন, থোরাসিক ভার্টিব্রায়। প্যারাপ্লেজিয়া মতন হয়ে গেছে, তাই হাঁটতে চলতে পারেন না। ঘরে রাখা হুইলচেয়ারটাই এখন ভরসা। হুইলচেয়ারে করে মাঝে মাঝে উনি কাছে পিঠে বেরোনো। মিসেস জোন্স হুইলচেয়ার ঠেলে নিয়ে গেলে চার্চেও যান। খুপড়ি ঘরটার দেওয়াল যিশু আর মা মেরির ছবিতে একেবারে 6 লাভ। ধূমপানের নেশা আছে, হাতে পাকানো সিগারেট খান। ব্যবহারটি বেশ মধুর, উৎপলের সঙ্গে ভালোই পরিচয়। জোনাথনের বাড়ির ভুতুড়ে কাণ্ডর খবরাখবর রাখেন, তবে মিসেস জোন্সের মতো হোলি স্পিরিটের ব্যাপারে সিরিয়াস নন, বরং মিসেস জোন্সের আতঙ্ক দেখে মজাই পান। এরপরে যেটা মন্তব্য সেটা হলো এই রকম। এক হচ্ছে ডিকের ভূত দেখার কাহিনীটা কি আষাঢ়ে নয়। 2, উৎপল সব সত্যি বলছে বলে মনে হয় না কেন। 3 হলো সুরজমালের সত্যি মিথ্যে কি পৃথক করা সম্ভব। 4 হচ্ছে ডিককে সন্দেহের তালিকার বাইরে কোনোভাবেই রাখা যায় না। 5 হচ্ছে কাজ ভাঙছে বাড়িরই কেউ, কিন্তু কিভাবে? বাল্ব টিউবই বা ওভাবে ফাটে কি করে? 6 হলো ফার্নিচার ঘরের শব্দটা কি কোনো টেপের আওয়াজ? কোথায় লুকোনো থাকতে পারে তবে টেপটা? আর কেই বা তাকে চালু করে, কিভাবে করে? টুপুরের পাঠ শেষ। মিতিন চোখ বুজে শুনছিল। বলল, কিরে, আর কিছু নেই? আর কি থাকবে? প্রত্যেকের বাড়ির ডেসক্রিপশন, কাজ ভাঙাভাঙির ডিটেল, ফার্নিচার রুমের বর্ণনা। ওগুলো লিখতে হবে? লিখবো? না, থাক। মিতিন ঝুঁকে টুপুরের চুল ঘেঁটে দিল। নোটটা ভালোই বানিয়েছিস, ভাষাও বেশ ঝরঝরে, তবে অবজারভেশন আরও একটু তীক্ষ্ণ করতে হবে। 2-4টি ইম্পর্ট্যান্ট পয়েন্ট মিস করে গেছিস। যেমন? যেমন ভাগলপুরের বাড়ি বিক্রি করতে গিয়ে কি একটা ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তাই তো।
মিস্টার মাইকেল নাকি নিজেদের বাড়ি পর্যন্ত যেতেই পারেননি, হোটেলে বসেই নাকি তাকে শৈশাবুত করতে হয়েছিল, ন্যায্য দামও পাননি, জলের দরে বেচতে হয়েছে, যে কিনেছে সে নাকি উৎপলবাবুকেও খুব ভয় দেখিয়েছিল। কিন্তু মিতিন মাসি, ওসবের সঙ্গে ইলিয়ট রোডের বাড়ির ভুতুড়ে কাণ্ড কারখানার কি সম্পর্ক? হয়তো নেই, আবার হয়তো বা আছেও। একটা কথা মাথায় রাখিস, ভাগলপুরের বাড়ি বিক্রি করে আসার আগে পর্যন্ত কিন্তু ইলিয়ট রোডের বাড়িতে কোনো সমস্যাই ছিল না। তা বটে। তুমি কি উৎপলবাবুকে সন্দেহ করছো? কিন্তু তিনি তাহলে কেন যে তোমার কাছে? সেই মোটিভটাই তো খুঁজতে হবে রে। অবশ্য আমি উৎপলবাবুকেই যে দোষী বলে দিচ্ছি তা নয়, তবে হ্যাঁ, সেও সন্দেহের তালিকার বাইরে নেই। মুখে সে যাই বলুক, শ্বশুর যদি ভয় পেয়ে বাড়ি বিক্রি করেন, তারও কিন্তু মোটা লাভের সম্ভাবনা। এটাও একটা ভাবার বিষয় বটে। তারপর ধর ওই কাজ ভাঙার ব্যাপারটা, একটা জিনিস লক্ষ্য করেছিস? মানে ভাঙার নেচারটা কিন্তু দু রকমের। লাস্ট কাজটা ভেঙেছে টুকরো টুকরো হয়ে, নট ইন রেগুলার জিওমেট্রিক্যাল প্যাটার্ন। অন্য দিনের মতো হাত লেগে খসেও পড়েনি, কোনো কিছুর আঘাতে ভেঙেছে। প্লাস পুতুল গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়াটাও একেবারেই নতুন ধরনের ইনসিডেন্ট। তারপর ধর আমরা প্রথমবার ও বাড়ি ভিজিট করার পর ফার্নিচার রুমে আওয়াজ হওয়া ঝপ করে কমে গেল, কিন্তু সুরজমাল ফের ঘুরে যাওয়ার পর থেকেই শুরু হলো বাল্ব টিউব আর কাঁচ ভাঙার উপদ্রব। এই পিরিয়ডে ফার্নিচার রুমে মাত্র একদিনই আওয়াজ হয়েছে। এখন বাল্ব টিউবও আর রোজ ফাটছে না, এবং চেয়ার টেবিল বার করে দেওয়ার একদিন পরই লাস্ট ইনসিডেন্টটা ঘটল। এগুলো তো তুই লিখিস নি, এইসব ঘটনাই তো সুতোয় গাঁথতে হবে রে, নয় কি? যা, ভুল হয়ে গেছে, দেবো নোট করে? না, আর লাগবে না। তবে তোর আর একটা ব্যাপারও আমার একটু হতাশ করেছে। কি গো? তোর নাকটা এখনো পাকেনি। নাক মানে? পরে শুনিস, এখন আয়, সব ইনফরমেশনগুলোকে ছেঁকে ছুঁকে তাদের একটা যুক্তির শিকড়ে গিঁথে ফেলি। তারপর মেথড অফ এলিমিনেশন দিয়ে ধাপে ধাপে বুলসাইতে পৌঁছই। মিতিন ঝপ করে থেমে গিয়ে মুচকি হাসল। তবে তারও আগে একটা যে কাজ আছে মিস ওয়াটসন। কি? জিপটা বড় চা চা করছে। দৌড়ে ভারতীকে চা করতে বলে ফিরেছে টুপুর। আর মোড়া ভাঙতে ভাঙতে পার্থর আবির্ভাব। মুখব্যাদান করে প্রকাণ্ড এক জমভৃণ সারল, ঢুলু ঢুলু চোখে বলল, তোমার শিবনজিতে কুলতানি চলছে দেখছি। তাতে কি মহাশয়ের 1 ডজন দিবাস্বপ্ন দেখার কোনো ব্যাঘাত ঘটল? ডাহা ভুল বললেন প্রজ্ঞাপারমিতা দেবী। শোনো, মানুষ প্রথম স্বপ্ন দেখে ঘুমানোর 67 মিনিট পর, তারপর প্রতিটা স্বপ্ন দেখার মাঝে ব্যবধান থাকে 61 to 67 মিনিট। সুতরাং 3.25 ঘন্টার ঘুমে আমার পক্ষে এক জোড়ার বেশি স্বপ্ন দেখা সম্ভব নয়। ও তো গড় হিসেব, তবে তুমি তো ব্যতিক্রম। পার্থর ঘাড়ের রোয়া যেন ফুলে উঠল। তাহলে স্বীকার করছো আমি একটু ডিফারেন্ট? অবশ্যই। তা ব্যতিক্রমী মানুষ, তোমাকে যে 3টে কাজের ভার নিতে হবে। আমি প্রস্তুত। কাজকে না এ শর্মা ডরায় না। বটেই তো, তুমি তো আবার কাজ পাগল মানুষ কি না? নইলে কি নিজেই নিজেকে ছুটি দিয়ে আজ ভোঁস ভোঁস করে ঘুমোতে? কুটুস করে একটা হুল ফুটিয়ে নিয়ে মিতিন সিরিয়াস হলো। যাগে, মন দিয়ে শোনো। প্রথম কাজ হলো, যে কবরখানায় মাইকেল মধুসূদনের সমাধি আছে সেখানে গিয়ে রবার্ট ম্যাকগ্রেগরের সমাধিটা খুঁজে বের করবে। মৃত্যুসাল 1864। কেন সমাধি খুঁজবো কেন? যেটা বলছি সেটা করো। কিন্তু পাবো কী করে? মানে অত বড় একটা কবরখানা খুঁজবে, সারা দিন খুঁজবে, সঙ্গে সঙ্গে তোমার এই পুরনো কলকাতার ইতিহাসও একটু ঝালাই হয়ে যাবে। আর 2 নম্বর কাজটা,
পরশু এখান থেকে একজন ইলেকট্রিশিয়ান ধরে নিয়ে গিয়ে মিস্টার জোনাথন মাইকেলের ফার্নিচার রুমে একটা টিউবলাইট ফিট করে দিয়ে আসতে হবে। কাল সকালে আমি টিউবটা তোমায় এনে দেব। মিস্টার মাইকেলকে ফোন করে বলে দেবে যে টিউবটা মন্ত্রপুত, হোলি স্পিরিটও ওই টিউব ভাঙতে পারবে না। উল্টে ওই টিউবের কল্যাণেই ও বাড়ির সমস্ত উপদ্রব বন্ধ হয়ে যাবে। টিউবলাইটটি জ্বালিয়ে দরজায় তালা দেবেন মিস্টার মাইকেল। তুমি বলে আসবে যে আমি না যাওয়া পর্যন্ত কোনোভাবেই যেন ওই ঘরের দরজা না খোলা হয়, ভেতরে তুলকালাম হয়ে গেলেও না। এটা কোনো কাজই নয়, হয়ে যাবে। অত সোজা ভেবো না মশাই। টিউবলাইট লাগানোর সময় লাইকোপোডিয়াম পাউডার ছড়িয়ে দিতে হবে ফার্নিচার রুমের কার্পেটে। খুব সাবধান কিন্তু, কেউ যেন পাউডার ছড়ানো দেখতে না পায়। মিস্টার মাইকেল, উৎপল, মিসেস জোন্স, মির্না, ডিক, কেউ না। মন্ত্রপুত টিউবলাইট, পাউডার, এই ব্যাপারটা কি বলো তো? কোনো প্রশ্ন নয়। ওকে ওকে। কি বিটকেল বিটকেল কাজে যাওয়াচ্ছ? তার 3 নম্বরটা কি? ওটাই সিম্পল। কাল জামালপুর এক্সপ্রেসের 2টো টিকিট চাই, আমার আর টুপুরের, আপ টু ভাগলপুর। আপনারা শুনছিলেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা জোনাথনের বাড়ির ভূত গল্পটির 3য় পর্ব। এই গল্পের 4র্থ বা অন্তিম পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলে গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর ফিউচার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকেও ক্লিক করবেন। আজকে তবে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই অন্তিম পর্বের সঙ্গে। নমস্কার।